আচ্ছা, গত সপ্তাহে কোথায় গিয়েছিলেন আপনারা? অনুষ্ঠান ছিল। আচ্ছা, দেখেন ফার্মাকোলজি 2 নিতে বলছে আমাকে। হ্যাঁ, ফার্মাকোলজি 2 কত পর্যন্ত গেছে? ফার্মাকোলজি 2 হ্যাঁ 9 নম্বর শেষ, তাহলে 10 নম্বরে ধরি। হ্যাঁ 10 নম্বর হলো নিটাজক্সানাইডের কমন ড্রাগ নলেজগুলি উল্লেখ করা। আমরা তো কমন ড্রাগ নলেজ ফার্মাকোলজি অনেক পড়ছি, তাই না? একটা প্রোডাক্টের কমপক্ষে 10টা ড্রাগ নলেজ জানতে হবে, কমপক্ষে 10টা। সেই 10টা আমরা পড়ছি। কি কি পড়ছিলাম মনে আছে? একটা হলো একটা হলো ডেসক্রিপশন মানে বর্ণনা। 2 নম্বর পয়েন্টটা ছিল মুড অফ অ্যাকশন মানে ওষুধটা কিভাবে কাজ করে। 3 নম্বর পয়েন্টটা ছিল ইন্ডিকেশন মানে এটা কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া যাবে। এটা হলো ইন্ডিকেশন বা কোন কোন রোগের চিকিৎসায় এই ওষুধটা প্রয়োগ করা হয়, ওইটাকে বলা হয় ইন্ডিকেশন। আচ্ছা, তারপরে কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না ওটাকে বলা হয় কন্ট্রা ইন্ডিকেশন। তাহলে 4টা পয়েন্ট পেলাম। একটা হলো ডেসক্রিপশন, একটা হলো মুড অফ অ্যাকশন, একটা হলো ইন্ডিকেশন, একটা হলো কন্ট্রা ইন্ডিকেশন। এরপরে হলো ডোজ, ডোজেস ফর্ম একটা আছে, ডোজেস ফর্ম মানে এটা কি ট্যাবলেট না ক্যাপসুল না সিরাপ না ইনজেকশন, এটাকে বলা হয় ডোজেস ফর্ম। যে মার্কেটে কি কি ডোজেস ফর্মে পাওয়া যায়, যে এটা ট্যাবলেট পাওয়া যায়, এটা ইনজেকশন পাওয়া যায় না, এটা ইনজেকশন পাওয়া যায়, এটা ট্যাবলেট পাওয়া যায় না, এইটা কি বলা হয় ডোজেস ফর্ম। যে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, অয়েন্টমেন্ট, ড্রপ, এই যে ফর্মগুলো বিভিন্ন ফর্মে ওষুধ পাওয়া যায় এটাকে বলা হয় ডোজেস ফর্ম। মনে থাকবে? আচ্ছা, এরপর হলো ডোজেস বা ডোজ, ডোজ বা ডোজেস। ডোজ বা ডোজেসটা হলো যে দিনে কতবার দিতে হবে, কতদিন দিতে হবে, এটার নাম হলো ডোজ বা ডোজেস। আচ্ছা, এরপরে হলো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। একটা ওষুধ খেলে আমি খাচ্ছি একটা রোগের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কিছু সিমটম গ্রো করতেছে, এটাকে বলা হয় সাইড এফেক্ট। যে খাচ্ছি আমি পেট ব্যথা কমানোর জন্য, কিন্তু এটা খেলে আমার চোখ চুলকায়, তাহলে ওই চোখ চুলকানিটা হলো সাইড এফেক্ট। বা খাচ্ছি আমি মানে ব্যথা কমানোর জন্য, কিন্তু এটা খেলে মুখ শুকিয়ে যায়, এই ড্রাই মাউথ, তাহলে ড্রাই মাউথটা হচ্ছে সাইড এফেক্ট। যেটা অপ্রত্যাশিত কিছু ঘটে যায় ওইটাই হলো সাইড এফেক্ট, আর যেটা প্রত্যাশিত সেটা তো ইন্ডিকেশনই ছিল। এরপর হলো আর কি করছি, প্রেগন্যান্সি ক্যাটাগরি, যে কোন ওষুধটা প্রেগন্যান্সি অবস্থায় মানে গর্ভবতী অবস্থায় দেওয়া যাবে কি দেওয়া যাবে না, এর উপরে ভিত্তি করে প্রেগন্যান্সি ক্যাটাগরি করা হয়েছে। প্রেগন্যান্সি ক্যাটাগরি এ, বি, সি, ডি এবং এক্স, এই হলো প্রেগন্যান্সি ক্যাটাগরি 5টা। এটা কি ডিটেইলস বলছে প্রেগন্যান্সি ক্যাটাগরিটা? পড়ানো হয়নি, তাহলে ওটাও পড়াবো, আর আমি এখানে কিছু করব আর প্রেগন্যান্সি ক্যাটাগরিটাও বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে হলো স্টোরেজ, ওষুধটা কিভাবে রাখতে হবে, সেটা কি সাধারণ তাপমাত্রায় রাখতে হবে না ফ্রিজের মধ্যে রাখতে হবে, তাকে রাখতে হবে না কোথায় রাখতে হবে, সেটার নামই হলো স্টোরেজ। ওষুধটা কিভাবে সংগ্রহ করতে হবে এটা হলো স্টোরেজ। আর একটা হলো ড্রাগ ইন্টারঅ্যাকশন, ড্রাগের মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া ইন্টারঅ্যাকশন কাকে বলা হয়? এই যে একজনের সাথে আরেকজনের যে ধরেন কথোপকথন, এটা হলো ইন্টারঅ্যাকশন। বা হ্যাঁ, যে একটা ওষুধ যখন খাবো তখন ইন্টারঅ্যাকশনের কোনো প্রশ্ন আসবে না, যখনই 2 বা ততোধিক ওষুধ একসাথে খাবো তাহলে একটা ওষুধের কারণে আরেকটা ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে বা গুণাগুণ বেড়েও যেতে পারে। বুঝছে? একটা ওষুধের কারণে আরেকটা ওষুধের গুণাগুণ অর্থাৎ অ্যাক্টিভিটি বাড়তেও পারে, অ্যাক্টিভিটি কমতেও পারে, মানে কার্যকারিতা বাড়তেও পারে, কার্যকারিতা কমতেও পারে বা সমানও থাকতে পারে। তাই এই জিনিসটাকে বলা হয় ড্রাগ ইন্টারঅ্যাকশন। যখনই আমি 2 বা ততোধিক ড্রাগ খাবো তখনই এই প্রশ্নটা আসবে, ড্রাগ ইন্টারঅ্যাকশনের প্রশ্নটা, যে ড্রাগ ইন্টারঅ্যাকশন হবে কিনা, যে একটা ওষুধে আরেকটা ওষুধের গুণাগুণ নষ্ট করে দেবে কিনা। তাহলে পয়েন্টগুলো পাইছি। তাহলে ড্রাগ নলেজের কমন 10টি পয়েন্ট কি কি? হোয়াট আর দ্য কমন 10 পয়েন্টস অফ ড্রাগ নলেজ, এটা কিন্তু পরীক্ষায় থাকবে ফার্মাকোলজি 1। হোয়াট আর দ্য কমন 10 পয়েন্টস অফ ড্রাগ নলেজ? What are the common 10 points of drug knowledge?
এটা আমরা ফার্মাকোলজিতে 1 এ পড়ছি। এখন এই যে 10টা পয়েন্ট 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর এই 10টা পয়েন্ট পড়ছি। একটা পড়ছি হলো ডি, তার মধ্যে এখন আমি আবার এটা আবার আসলে কেন এই যে এখানে যেটা পড়তে হবে নিউট্রাল অক্সাইডের ক্ষেত্রে আমি ড্রাগ নলেজ জানি না, নিউট্রাল অক্সাইডের ক্ষেত্রে পড়ব কিভাবে, সেজন্য আবার একটু রিভাইজ দিচ্ছি। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা, কম গুরুত্বপূর্ণ, সবই তো গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেই জিনিসটা বাইর করার দরকার। একটা হলো ডিসক্রিপশন, বা এটা হলো মুড অফ অ্যাকশন, এটা হলো ইন্ডিকেশন, তারপরে কন্ট্রা ইন্ডিকেশন, ডোজেস ফর্ম, এটা হলো ডোজ, ডোজেস ফর্ম, ডোজেস। আচ্ছা, তারপরে হলো সাইড এফেক্ট, তারপর হলো ড্রাগ ইন্টারঅ্যাকশন, তারপরে হলো প্রেগন্যান্সি ক্যাটাগরি, আর আরেকটা হলো স্টোরেজ। এই কয়টা হলো। এর মধ্যে দেখেন গুরুত্বপূর্ণ কোনটা কোনটা, একটা ঔষধ সেটা আমি জানতে হবে, ডেসক্রিপশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ঔষধটা দিয়ে এটা ডেসক্রিপশন দ্বারা, শর্ট ডেসক্রিপশন দ্বারা বোঝা যাবে যে এটা কোন গ্রুপের ঔষধ সেটা কিন্তু বোঝা যাবে। যেমন ওমিপ্রাজল কি, ওমিপ্রাজল হচ্ছে একটা অ্যান্টি আলসার ড্রাগ, এই কথাটা বোঝা গেল, যে সহজেই বোঝা গেল। এটা কোথায় থাকবে, ডেসক্রিপশনে থাকবে। এর ডেসক্রিপশন থেকেই বোঝা যাবে যে এটা কোন গ্রুপের ঔষধ। এজিথ্রোমাইসিন এটা কোন গ্রুপের ঔষধ, এটা একটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক বললেই আমি বুঝবো যে এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, এটা তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট। মুড অফ অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলা শর্ট কোর্সের জন্য মুড অফ অ্যাকশনটা এত সহজে বোঝা যায় না। মুড অফ অ্যাকশন যদি ভালোভাবে বোঝেন তাহলে তো মোটামুটি অনেক কিছু জানা হয়ে গেল। এটা কিন্তু দরকারি, কিন্তু এটা সহজে বোঝা যায় না। এটা জানার চেষ্টা করবে আস্তে 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 আস্তে, বসে বসে ফার্মেসিতে বসে বসে, যে এই ওষুধটা কিভাবে কাজ করে এটা জানার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে ইন্ডিকেশন, এটা জানতে হবে যে এই ওষুধটা কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়। যেমন হলো অ্যাজমার ক্ষেত্রে, বা সিওপিডির ক্ষেত্রে, বা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে, ডিউডেনাল আলসারের ক্ষেত্রে, যে ওগুলো হলোকে বলা হয় ইন্ডিকেশন। তারপরে হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না, যে এই ক্ষেত্রে যে পেশেন্টের অ্যাজমা থাকলে এই ওষুধ দেওয়া যাবে না, ওটাকে বলা হয় হলো কন্ট্রা ইন্ডিকেশন। এরপরে ডোজেস ফর্ম, যে কি কি ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, এগুলো হলো ডোজেস ফর্ম। তাহলে সব ঔষধের কিন্তু সব ডোজেস ফর্ম পাওয়া যায় না। যেমন সেফট্রিয়াক্সন ইনজেকশন, এই সেফট্রিয়াক্সন শুধুমাত্র ইনজেকশনই হয়, এটা ট্যাবলেটও নাই, ক্যাপসুলও নাই বাজারে। কেন নাই? এটা ট্যাবলেট ক্যাপসুল বানালে নষ্ট হয়ে যায়, লাস্টিং করে না, এইজন্য ট্যাবলেট ক্যাপসুল নাই, শুধুমাত্র ইনজেকশন হয়। কিসের? সেটা সেফট্রিয়াক্সনের। ওগুলোই হলো ডোজেস ফর্ম। ডোজ, ডোজেস হলো, ডোজেস কি, ডোজেস হলো দিনে কতবার দিতে হবে, বা কত ঘন্টা পর পর দিতে হবে, এবং কতদিন দিতে হবে। যে একটা করে দিনে 2 বার 7 দিন খেতে হবে, এই যে নামই হলো ডোজেস। এবার হলো সাইড এফেক্ট। সাইড এফেক্ট হলো পার্শ্ব প্রতিক্রিয়া। খাইলাম হলো পেট ব্যথার জন্য, কিন্তু আমার শুরু হলো মাথা ব্যথা। খাইলাম হলো ধরেন মাথা ব্যথা কমানোর জন্য, কিন্তু খালি এটা আমার চোখ চুলকায়। অথবা খাইলাম মাথা ব্যথা কমানোর জন্য, খাইলে এটা আমার স্কিন চুলকায়। তাহলে এই স্কিন চুলকায় বা চোখ চুলকায়, এগুলোই হলো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ড্রাগ ইন্টারঅ্যাকশন কখন আসবে? যখনই আমি 2 বা ততোধিক ওষুধ একসাথে খাবো, তখনই ড্রাগ ইন্টারঅ্যাকশন, যে একটা ওষুধে আরেকটা গুণাগুণ নষ্ট করে কিনা, এই জিনিসটা দেখবো ড্রাগ ইন্টারঅ্যাকশনে। প্রেগন্যান্সি ক্যাটাগরি কখন আসবে? যখন প্রেগন্যান্ট রোগী আসবে আমার কাছে, তখনই এই চিন্তাটা আসবে যে এটা এই ওষুধটা তো প্রেগন্যান্টে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, সেই জিনিসটা আমি অনেক সময় ডাক্তারও ভুল করে লিখে দিতে পারে, তাহলে আমি জানা থাকতে পারে তাকে সতর্ক করে দিতে পারবো, ডাক্তারের কাছে ফোন করে ইনফরমেশনটা নিয়ে রোগীকে বলতে পারবো। হ্যাঁ, তারপরে স্টোরেজ। স্টোরেজ হলো সংরক্ষণ। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন জানতে হবে, কন্ট্রা ইন্ডিকেশন জানতে হবে, ডোজেস ফর্ম জানতে হবে, ডোজ জানতে হবে, আর সাইড এফেক্ট জানতে হবে। এই কয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, ডোজেস ফর্ম,
ডোজ, সাইড এফেক্ট, এই কয়টা আর এই ডেসক্রিপশন মোটামুটি গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো কি গুরুত্বপূর্ণ নয়? এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন প্রেগন্যান্সি ক্যাটাগরি, এটা প্রেগন্যান্ট রোগী আসলে তখনই গুরুত্বপূর্ণ, তা না হলে গুরুত্বপূর্ণ নয়। স্টোরেজ, ঔষধটা কোথায় রাখবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ঔষধটা কোথায় রাখতে হবে? ফ্রিজের ঔষধ বের করে রেখে দিয়েছেন বাইরে, তাহলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে। দেখবেন প্রশাসনের লোক এসে আপনার জরিমানা করবে, ড্রাগ সুপার এসে জরিমানা করবে, ফার্মেসি বন্ধ করে দিতে পারে যে আপনি ফ্রিজের আইটেম বের করে কতক্ষণ রাখছেন এখানে, তাহলে রাখলে তো নষ্ট হয়ে যাবে ওষুধটা, এই জন্য বাইরে রাখা যাবে না বেশিক্ষণ। এখন দেখেন আমরা নিটাজক্সানাইডের কমন ড্রাগ নলেজগুলি উল্লেখ করো, এইটা হলো আমরা শুরু করলাম। দেখুন ডেসক্রিপশন, এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, না নিটাজক্সানাইডের 10টা পয়েন্টই দেওয়া হয়েছে। নিটাজক্সানাইডের ক্ষেত্রে ডেসক্রিপশন হলো নিটাজক্সানাইড একটি সিনথেটিক অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, ইহা ডায়রিয়া ও ডিসেন্ট্রির চিকিৎসায় ব্যবহৃত হয়। অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ কাকে বলা হয়? যে ড্রাগগুলো প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে তাকে বলা হয় অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ। আমরা অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ আরো পড়ছি না, এরপর ছিল মেট্রোনিডাজল, টিনিডাজল, অর্নিডাজল, সেকনিডাজল, এগুলো হলো অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ। এই নিটাজক্সানাইড এটাও একটা অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, এটা প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে। এখন প্রোটোজোয়া দ্বারা রোগ কি কি হয়? প্রোটোজোয়া দ্বারা কোথায় প্রয়োগ করে? এটা হলো এই যে ডিসেন্ট্রি করে, ডিসেন্ট্রি আমাশয় যেটা, ডিসেন্ট্রি কিন্তু দুই ধরনের, একটা হলো ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি আর একটা হলো প্রোটোজোয়াল ডিসেন্ট্রি, অর্থাৎ একটা হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি আর একটা অ্যামিবিক ডিসেন্ট্রি। দুই প্রকার, আচ্ছা ডিসেন্ট্রি দুই প্রকার, একটা হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি আর একটা হলো অ্যামিবিক ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি মানে হলো আমাশয়, তাহলে আমাশয় দুই প্রকার, একটা হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি আর একটা হলো অ্যামিবিক ডিসেন্ট্রি। এটা হয় ব্যাকটেরিয়া দ্বারা, ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা হয়। এই ব্যাসিলারি ডিসেন্ট্রি, ব্যাসিলাস কি? ব্যাসিলাস হলো ব্যাকটেরিয়াদের রাজা, যেটা ব্যাসিলাস শব্দের অর্থ কিং। ব্যাকটেরিয়াদের যে গ্রুপটা হলো রাজা, ওই গ্রুপটার নাম হলো ব্যাসিলাস। তে এই ব্যাসিলাস দ্বারা রাজা, তো বুঝছেন রাজার ক্ষমতা কেমন, খুব ক্ষমতাধর। তাহলে ব্যাসিলারি ডিসেন্ট্রি কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা হয়, ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা হয়। আর অ্যামিবিক ডিসেন্ট্রি দ্বারা, এটা হলো অ্যামিবা দ্বারা হয়। অ্যামিবা কি? অ্যামিবা একটা প্রোটোজোয়া দ্বারা, প্রোটোজোয়া, অ্যামিবা হচ্ছে একটি প্রোটোজোয়ার নাম। তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি এটা হলো প্রোটোজোয়া দ্বারা হয়, এটা হলো ব্যাকটেরিয়া দ্বারা হয়, ব্যাকটেরিয়া দ্বারা হয়, আর এটা প্রোটোজোয়া দ্বারা হয়, প্রোটোজোয়া দ্বারা হয়। সেই প্রোটোজোয়াটার নাম কি? অ্যামিবা। হ্যাঁ, অ্যামিবা হচ্ছে একটা প্রোটোজোয়ার নাম, এই জন্য এর নাম হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি। এই অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি আমরা কিভাবে আলাদা করব কিভাবে? যে অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি আলাদা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, সংক্ষিপ্তভাবে বলছি কিভাবে আলাদা করব। এই ব্যাসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে এইটা তাজা রক্ত আসবে, হ্যাঁ, পায়খানা, পাতলা পায়খানা, এটা কিন্তু দুটোই পাতলা পায়খানা, এটাও তো পাতলা পায়খানা হবে, এটা তো অর্থাৎ দুটোই ডায়রিয়াল ডিজিজ, দুটোই কিন্তু ডায়রিয়াল ডিজিজ। ডায়রিয়া কাকে বলছি? দিনে 3 বারের বেশি পাতলা পায়খানা হলে, অথবা একবারে যদি 200 গ্রামের চেয়ে বেশি পাতলা পায়খানা করে, ওটাকে বলা হয় ডায়রিয়া। তাহলে ব্যাসিলারি ডিসেন্ট্রি এটাও ডায়রিয়া ডিজিজ, এটাও ডায়রিয়া ডিজিজ। ডিজিজে পায়খানার সাথে পানি আসে, ওটাকে বলা হয় ডায়রিয়াল ডিজিজ। তাহলে ব্যাসিলারি ডিসেন্ট্রিও একটা ডায়রিয়াল ডিজিজ, অ্যামিবিক ডিসেন্ট্রিও একটা ডায়রিয়াল ডিজিজ।
আচ্ছা, এটা ব্যাসিলারি ডিসেন্ট্রিটা কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা। আর অ্যামিবিক ডিসেন্ট্রি হয় প্রোটোজোয়া দ্বারা। এখন চিকিৎসার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে কি দেব? অ্যান্টিবায়োটিক। আর এটার ক্ষেত্রে কি দেব? অ্যান্টিপ্রোটোজোয়া। বুঝা গেছে? এখন আমি কিভাবে আলাদা করব? এখন নিট্রাজোক্সানাইডের করতে এটা কেন আসলাম? এই নিট্রাজোক্সানাইড যেহেতু নিট্রাজোক্সানাইডটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? ডিসেন্ট্রির ক্ষেত্রে। তাহলে কোন ডিসেন্ট্রির ক্ষেত্রে দেব? এই অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে ভালো। কিন্তু অ্যামিবিক ডিসেন্ট্রি অনেক সময় বোঝা যায় না যে আসলে ব্যাসিলারি ডিসেন্ট্রি হচ্ছে না অ্যামিবিক ডিসেন্ট্রি হচ্ছে, লক্ষণ দেখে বোঝা যায় না ততক্ষণ পর্যন্ত টেস্ট না করা হয়েছে। এটা একটু লিখে নেন। Bacillary dysentery, amoebic dysentery. পাতলা পায়খানার সাথে তাজা রক্ত থাকবে। এটা হলো পাতলা পায়খানার সাথে মিউকাস। এই মিউকাসটা হলো আম বলি আমরা, আম মিউকাস থাকবে। মানে পিচ্ছিল একটা পদার্থ, এই যে সেলেস্টার মতো পিচ্ছিল একটা পদার্থ থাকে, ওটার নাম হলো, ওটা হলো মিউকাস। তাহলে পাতলা পায়খানার সাথে মিউকাস থাকবে, অ্যামিবিক ডিসেন্ট্রি। আর এটা পাতলা পায়খানার সাথে তাজা রক্ত থাকবে, তাজা রক্ত একবারে টকটকা দেখবেন রক্ত। আচ্ছা, 2 নম্বর হলো দেখেন, এটা হলো অ্যামিবা যদি মারা যায়, এটা একটা এই প্রোটোজোয়া মারা গেলে পরে দুর্গন্ধ বেশি পাওয়া যায়। তাহলে এটা হলো দুর্গন্ধ থাকবে, এটা হলো দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা। এটা দুর্গন্ধ থাকবে না। থাকে না, পাতলা পায়খানায় দুর্গন্ধ থাকে না। এই দুটো পয়েন্ট মনে রাখবেন বেশি করে। এটা মিউকাস থাকে, আর পাতলা পায়খানা না হয় শুধুমাত্র মিউকাস, অনেক সময় দেখা যায় শুধুমাত্র মিউকাস চলে যাচ্ছে, আর এখানে পায়খানা থেকে শুধুমাত্র রক্ত চলে যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক সময় পায়খানা করতে গেছে, পাতলা পায়খানা হচ্ছে, পায়খানা করতে গেছে শুধুমাত্র তাজা রক্ত একটু চলে আসলো, অথবা শুধুমাত্র একটু মিউকাস চলে আসলো। মিউকাস এই হলো পার্থক্য, মোটামুটি পার্থক্য। এখন এই ক্ষেত্রে কি দেব, এই ক্ষেত্রে কি দেব? অনেক সময় এটা যখন ধারণা করতে পারবেন না তখন আপনি নিট্রাজোক্সানাইডটা দিলে, সাধারণত নিট্রাজোক্সানাইডের কিন্তু দুটো প্রপার্টি আছে, একটা হলো অ্যান্টিপ্রোটোজোয়া প্রপার্টিও আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও আছে। তাহলে দুটোই কভার করবে নিট্রাজোক্সানাইডে। এই ক্ষেত্রে কি দেব আমরা? নিট্রাজোক্সানাইড, সিরাপ বা ট্যাবলেট নিট্রাজোক্সানাইড। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি যদি হয়
ciprofloxacin। এটার ডোজ হলো 1 প্লাস 1 প্লাস 1 না সরি 1 প্লাস 0 প্লাস 1 1 প্লাস 0 প্লাস 1 3 দিন। আর এটার ডোজ এটা 1 প্লাস 0 প্লাস 1 এটা হলো 5 থেকে 7 দিন 7 দিন। এটা দিতে হয় 3 দিন, এটা হলো 7 দিন। সিপ্রোফ্লক্সাসিন হ্যাঁ। এখন কত এমজি ডোজেস ফর্ম জানবো। এটা হলো 500 এমজি আছে, 750 এমজি আছে, 250 এমজি আছে, কোনটা কার ক্ষেত্রে। আর এটা হলো নিটাজক্সানাইড করতেছি, নিটাজক্সানাইড আগে পড়ি। নিটাজক্সানাইডের ডোজেস ফর্ম আচ্ছা তাহলে দেখেন তো ডিসক্রিপশন। নিটাজক্সানাইড হচ্ছে একটা সিনথেটিক অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ। সিনথেটিক মানে কি সংশ্লেষণ করে যেটা তৈরি করা হয় সেটা হলো সিনথেটিক। দেখেন ড্রাগগুলো কিভাবে পাইছে, ড্রাগগুলো আছে হলো কেমিক্যাল থেকে। আর কেমিক্যালগুলো সংগ্রহ করা হয় কোথা থেকে, এটা হলো প্রাণী দেহ থেকে অথবা উদ্ভিদ দেহ থেকে। উদ্ভিদ দেহ থেকেও কেমিক্যাল সংগ্রহ করা হয় আর সেখান থেকে সেই কেমিক্যালগুলো থেকে ড্রাগ তৈরি করা হয়। কেমিক্যালগুলো হলো ড্রাগ, যেগুলো দেহে প্রবেশ করলে দেহের কোষকলার সাথে বিক্রিয়া করতে পারে এবং কোষকলার পরিবর্তন করতে পারে, সেগুলোই হলো ড্রাগ আমরা বলছি। আচ্ছা, আর উদ্ভিদ দেহ থেকেও আছে ওই কেমিক্যালগুলো হলো ফাইটোকেমিক্যাল, প্রাণী দেহ থেকে আসে ওগুলো হলো বায়োকেমিক্যাল। তাহলে এগুলো থেকেই ড্রাগগুলো সিলেক্ট করা হয়। ইহা ডায়রিয়া ও ডিসেন্ট্রির চিকিৎসায় ব্যবহৃত হয়। হ্যাঁ, নিটাজক্সানাইড কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়, ডায়রিয়া বা ডিসেন্ট্রির চিকিৎসায়। ডিপেন্ড এখন স্পেসিফিক বলবেন যে ইহা ডিসেন্ট্রির চিকিৎসায়, কি ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রির চিকিৎসায় ব্যবহৃত হয়। মোড অফ অ্যাকশন দেখেন এটা কিভাবে কাজ করে। ইহা পাইরুভেটের সাথে ইন্টারফেয়ার করে, ফলে প্রোটোজোয়া এর মেমব্রেন ড্যামেজ ঘটে এবং তার ফলে সেলুলার ডিসফাংশন ঘটে। এখন এটা বুঝতে গেলে তো সময়ের দরকার। একটা প্রোটোজোয়ার গঠন, অ্যামিবার গঠন দেখেন কেমন। অ্যামিবার গঠন হলো এইরকম। এই অ্যামিবা, এটা হলো অ্যামিবা। এখানে নিউক্লিয়াস থাকে, তারপরে হ্যাঁ দেখা যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে একটু নিচে নিচ্ছি। আচ্ছা, এটা কি দেখছেন সবাই? হ্যাঁ, এটা তাহলে মিশে একটু নিচে লিখি। এটা হলো একটা প্রোটোজোয়া অ্যামিবা। আচ্ছা, এর যে এই যে সেল মেমব্রেন, এটা হলো সেলে, এটা একটা প্রোটোজোয়া হলো। আমরা প্রোটোজোয়া পড়ছি এককোষী। ব্যাকটেরিয়াগুলো এককোষী, প্রোটোজোয়াগুলো এককোষী, ভাইরাসগুলো অকোষী, ভাইরাসগুলো কোষ না। আর আরেকটা হলো ফাঙ্গাস এককোষী হয়, বহুকোষী হয়। মাইক্রোবায়োলজি শিখতে কি পড়াচ্ছে? মাইক্রোবায়োলজি একটু পড়ছেন না? হ্যাঁ, মাইক্রোবায়োলজি একটু পড়েন নাই? জীবাণুগুলো কত ধরনের? জীবাণু 4 ধরনের, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া। এটা পড়ায় নাই? হ্যাঁ, পড়াইছে। তাহলে জীবাণু হলো 4 প্রকার, এটা মাইক্রোবায়োলজিতে পড়ছি আমরা। একটা হলো ব্যাকটেরিয়া, এটা হলো ভাইরাস, একটা হলো ফাঙ্গাস, আর একটা হলো প্রোটোজোয়া। এগুলোর অন্তত এই জিনিসটা জানবো যে একটা ব্যাকটেরিয়া কয় কোষী? এটা এককোষী। ব্যাকটেরিয়াগুলো হলো এককোষী, একটা কোষ দ্বারাই একটা জীবন, একটা কোষ দ্বারাই একটা দেহ। এটা হলো ব্যাকটেরিয়াগুলো এককোষী, প্রোটোজোয়াগুলো এককোষী, আর ভাইরাসগুলো হলো অকোষী, আর ফাঙ্গাস হলো এককোষী হয়, বহুকোষী হয়। তাহলে এটা হলো একটা প্রোটোজোয়া অ্যামিবা। এই অ্যামিবার এটা হলো সেল ওয়াল, হ্যাঁ, বা কোষ প্রাচীর। এখানে থাকে পাইরুভেট। এই পাইরুভেটের সাথে, এই অ্যামিবার এই পাইরুভেটের সাথে এই ঔষধটা নিটাজক্সানাইড ইন্টারফেয়ার করে। ইন্টারফেয়ার মানে কি? বাধা দান করে, ইন্টারফেয়ার করে, বুঝছেন? ইন্টারফেয়ার করে, ফলে প্রোটোজোয়ার সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনটা কোষ প্রাচীরটা ড্যামেজ হয়ে যায়।
আর এটা ড্যামেজ হয়ে গেলে তো এটা মারা যাবে। আমার যদি স্কিনটা ড্যামেজ হয়ে যায় তাহলে কি আমি বেশি দিন বাঁচতে পারবো? স্কিনটা দেখেন, স্কিনটা কি? স্কিনটা হলো দেহের একটা প্রোটেক্টর, সবচেয়ে প্রোটেক্টর অর্গান হলো স্কিন, দেহকে আবৃত করে রাখছে। হ্যাঁ, এটা প্রাচীর হিসেবে কাজ করতেছে, প্রাচীর হিসেবে। শুধু কয়েকটা জায়গায় গেট আছে, যেমন নাকের ছিদ্র, মুখের ছিদ্র, এগুলো হলো গেট। অ্যানাস ছিদ্র, পেনিসের ছিদ্র, এইগুলো হলো গেট। আর বাদ বাকি সমস্ত চোখের ছিদ্র, এটা হলো গেট। এদিক দিয়ে জীবাণু প্রবেশ করতে পারে, কিন্তু এই দিক দিয়ে কখনো জীবাণু প্রবেশ করতে পারবে না, কারণ স্কিনটা খুব মজবুত একটা আমাদের বডির প্রাচীর। এখন স্কিন এই দিক দিয়ে কখন প্রবেশ করবে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, জীবাণুগুলো যখন কেটে যাবে, ওই কাটা অংশ দিয়ে সহজেই প্রবেশ করতে পারবে। সেই জন্য কোনো কাটা রোগী আসলে প্রথমে কি করবো? এখানে এটা ওয়াশ করে দেবো, কি দিয়ে? অ্যান্টিসেপটিক দিয়ে এটা সুন্দর করে ওয়াশ করে আশপাশের অংশটা ওয়াশ করে দেবো, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাসগুলো বা ফাঙ্গাসগুলো এর ভিতরে ঢুকতে পারবে না। ওই জায়গাটাকে সুরক্ষিত রাখতে হয়। আচ্ছা দেখেন, তাহলে আমার যদি স্কিনটা নষ্ট হয়ে যায় তাহলে রোগ জীবাণু সহজে প্রবেশ করবে দেহে এবং রোগ সৃষ্টি করে আমাকে মেরে ফেলবে সহজে। বোঝা গেছে? যে এটার যদি এটা একটা প্রোটোজোয়া, এই প্রোটোজোয়ার এটা হলো কোষ প্রাচীর আর এটা হলো বডির ভিতরের অংশ। এখন কোষ প্রাচীরটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা কি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে না? এই নিটাজক্সানাইডটা কি করে? প্রোটোজোয়ার কোষ প্রাচীরটা নষ্ট করে দেয়। ঠিক আছে? এখানে যত কঠিন থাক না কেন আমি সহজ করে নেব সেটা কিভাবে? যে নিটাজক্সানাইড কি করে? কোষ প্রাচীর নষ্ট করে, প্রোটোজোয়ার কোষ প্রাচীর নষ্ট করে, ফলে প্রোটোজোয়া সহজেই মারা যায়। তাহলে এই কথাটা দেখেন আপনারা সহজ ভাষায়, যেহেতু শর্ট কোর্স। নিটাজক্সানাইড ঔষধটি প্রোটোজোয়ার কোষ প্রাচীর নষ্ট করে, ফলে প্রোটোজোয়া সহজেই মারা যায়। একদম সংক্ষেপে বললে এইভাবে বলতে পারবেন। তাহলে আমরা দুটো পয়েন্ট জানলাম। এক নম্বরের পয়েন্ট জানলাম ডেসক্রিপশনে কি জানলাম? যে নিটাজক্সানাইড কি? নিটাজক্সানাইড হচ্ছে অ্যান্টি প্রোটোজোয়া ড্রাগ, এটা প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে, এইটুকু জানলেই হবে। এটা আর এতে লেখা আছে সিনথেটিক অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ। এটা সিনথেটিক মানে এটা তৈরি করছে মানুষে, এটা হলো সংশ্লেষণ পদ্ধতিতে অর্থাৎ গবেষণাগারে তৈরি করছে। এটা প্রাণীর দেহ থেকেও নেওয়া হয় না, উদ্ভিদ দেহ থেকে নেওয়া হয়, এটা মানুষে তৈরি করছে, এই জন্য এটাকে সিনথেটিক বলছে। আচ্ছা, ইহা ডায়রিয়া ও ডিসেন্ট্রি চিকিৎসা ব্যবহৃত হয়। মোড অফ অ্যাকশনে কি দেওয়া আছে? তাহলে আমরা মোড অফ অ্যাকশনটা জানলাম। ইহা পাইরুভেটের সাথে ইন্টারফেয়ার করে। পাইরুভেট কোথায় থাকে? এই যে কোষ প্রাচীরে থাকে, প্রোটোজোয়ার কোষ প্রাচীরে থাকে পাইরুভেট, আর এর সাথে ইন্টারফেয়ার করে, ফলে কোষের এই যে কোষ প্রাচীরের ড্যামেজ হয়, অর্থাৎ প্রোটোজোয়াটা সহজেই মারা যায়। আচ্ছা, ইন্ডিকেশন, এবার কোন কোন রোগে এটা দেওয়া যাবে? ডায়রিয়া, হ্যাঁ এটা দেখেন, ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম এবং জিয়ারডিয়া ল্যাম্বলিয়া দ্বারা সৃষ্ট যে ডায়রিয়াগুলো হয় সেক্ষেত্রে দেওয়া যাবে। এই দুটো কি? এই দুটো হলো প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া দুটোর নাম দেখেন, একটা সহজ আছে জিয়ারডিয়া ল্যাম্বলিয়া। এটা একটা প্রোটোজোয়ার নাম, আর একটা হলো ক্রিপ্টোস্পোরিডিয়াম। হ্যাঁ, ক্রিপ্টোস্পোরিডিয়াম এটা পারভাম, এটা একটা প্রোটোজোয়ার নাম। তাহলে এই দুটো প্রোটোজোয়া দ্বারা যে ডায়রিয়া হয় সেই ডায়রিয়ার ক্ষেত্রে এই নিটাজক্সানাইড খুব ভালো কাজ করে। আর যদি যে তারপরে দেখেন আর একটা আছে অ্যামিবিয়াসিস, অ্যামিবা দ্বারা হয়। অ্যামিবিয়াসিস হলো অ্যামিবা দ্বারা হয়। আর একটা আছে হেলমিন্থ ইনফেকশন, কৃমি দ্বারা যে ইনফেকশন হয়, তাহলে কৃমি দ্বারা যেটা হয় ইনফেকশন হয় সেটার ক্ষেত্রে। তাহলে আমরা তিনটা পেলাম, একটা হলো জিয়ারডিয়া ল্যাম্বলিয়া দ্বারা যে ডায়রিয়া হয় সেটার ক্ষেত্রেও, অ্যামিবিয়াসিস অ্যামিবা দ্বারা যে ডায়রিয়া হয় সেটার ক্ষেত্রেও, আর হলো হেলমিন্থ ইনফেকশন, কৃমি দ্বারা যেটা হয়, কৃমির ইনফেকশন থাকলে সেক্ষেত্রেও দেওয়া যাবে। এই তিনটা ক্ষেত্রে এটা
নিটাজক্সানাইড দেওয়া যাবে। এবার হলো কন্ট্রাইন্ডিকেশন, মানে কোন কোন ক্ষেত্রে এই ওষুধটা দেওয়া যাবে না। হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হলে দেওয়া যাবে না। এখন হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন কি? এটা হলো এটাকে বলা হয় অতি সংবেদনশীল। এমনি ওষুধ খেলে কোনো অসুবিধা হলো না, যদি কোনো সময় দেখা যাচ্ছে কোনো ওষুধের কারণে অত্যধিক মাত্রায় চুলকাচ্ছে, অত্যধিক মাত্রায় ফুলে উঠতেছে, দেহ চাকা চাকা হয়ে যাচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, ওইটাকে বলা হয় হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। এটাকে বলা হয় অতি সংবেদনশীল। যে কোনো ওষুধ দ্বারাই যে কোনো বডিতে হতে পারে। এটাকে বলা হয় হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। তাহলে প্রত্যেকটা ওষুধেরই একটা কমন কন্ট্রাইন্ডিকেশন হলো হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন, অর্থাৎ অতি সংবেদনশীল, মানে ওই ওষুধটা তাকে সহ্য হচ্ছে না। যদি এইরকম অবস্থা হয় তাহলে কি করণীয়? ওই ওষুধটা তাকে বন্ধ করে দিতে হবে, যে আপনি এই ওষুধ খাবেন না, এর বদলে অন্য ওষুধ নিতে হবে। ঠিক আছে, এটাই হলো হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। একজনে বলেন তো হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন কাকে বলা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলকায় বা এরকম যে কোনো অস্বস্তিকর বোধ হয়, যে চুলকাচ্ছে বা চাকা চাকা হয়ে যাচ্ছে অথবা শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে চোখ, এইরকম সাইড এফেক্টগুলো যদি দেখা যায় তাহলে এই অবস্থাটাকে বলা হয় হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। সেনসিটিভ হলো যেটা কাজ করে ওটা হলো সেনসিটিভ, বুঝছেন? আমি বললাম যে আজকে সাভারে যান, হ্যাঁ, সুন্দর করে সাভারে গেল, তাহলে সেই লোক হলো সেনসিটিভ, বুঝছেন? একজনকে বললাম যে আজকে সাভারে যান, হ্যাঁ, সে সাভারে চলে গেল, তাহলে সেই লোকটা হলো সেনসিটিভ। আচ্ছা, এখন মানে কথাটার সাথে সাথে সাড়া দিল, সেনসিটিভ হলো সাড়া দেয়। এখন একজনে বললাম যে আজকে সাভারে যান, সে সাভারে না গিয়ে সাভার থেকে একবারে রাগের মাথায় গেছে হলো ধরেন সাভার থেকে পার হয়ে নবীনগর চলে গেছে, তাহলে কি গেল সাভারে গেল কিন্তু পার হয়ে গেছে একদম নবীনগরে, ঠিক আছে, রাগের মাথায় আবার ওখান থেকে ব্যাক করতেছে, যে ওইটা এটা হলো হাইপার সেনসিটিভ, যে কাজটা দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি করতেছে, ওইটাই হলো হাইপার সেনসিটিভ। বোঝা গেছে? তাহলে আমি ওষুধ খাচ্ছি রোগ ভালো হওয়ার জন্য, কিন্তু রোগ ভালো হওয়ার ক্ষেত্রে এমন বেশি কাজ করছে যে এটা অন্য অন্য জায়গায় সমস্যা দেখা দিচ্ছে, এই অবস্থাকে বলা হলো হাইপার সেনসিটিভিটি। তাহলে যে কোনো ওষুধের দ্বারা যদি হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন দেখা দেয় তাহলে আমি ওই ওষুধটা বন্ধ করে দেব। বোঝা গেছে? তাহলে নিটাজক্সানাইড দ্বারাও হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে এবং তখন আমি নিটাজক্সানাইড তাকে আর দেব না। এখন আগে প্রথমে কিভাবে জানবো যে তার এটাতে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন আছে কিনা? সে জীবনে হয়তো খায় নাই অথবা খাইছে মনে নাই, তাকে শুধু জিজ্ঞেস করে নেব যে এই ওষুধটা নিটাজক্সানাইড কি আগে খাইছেন? হ্যাঁ খাইছি, তো হয়তো আবার একটু শিক্ষিত, হ্যাঁ খাইছি, যে এটা খাইলে কি কোনো অসুবিধা হয়? যে না, অসুবিধা হয় না। যে এরকম অস্বস্তিকর বোধ হয় যে না, তাহলে তাকে দেওয়া হবে। যদি বলে যে না, এটা খালি তো আমার চাকা চাকা হয়ে যায়, আমার অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যায়, আমার চোখ চুলকায়, তাহলে তার ক্ষেত্রে ওইটা না দিয়ে অন্য ওষুধে চলে যাবে। ডোজেস ফর্ম দেখেন, এখন কি কি ফর্মে বাজারে পাওয়া যায় ডোজেস ফর্ম? 500 mg ট্যাবলেট এবং সিরাপ, আর 500 mg ট্যাবলেট এবং সিরাপ, এই দুটো ফর্মে পাওয়া যায়, 500 mg ট্যাবলেট এবং সিরাপ। এবং সিরাপের স্ট্রেংথটা কি, ঘনত্ব বা সিরাপের দেখেন সিরাপের মাত্রাটা কেমন? 100 মিলিগ্রাম থাকে 5 মিলিলিটারে। তাহলে এটার কন্ট্রাইন্ডিকেশন, নিটাজক্সানাইডের কন্ট্রাইন্ডিকেশন করলাম। ডোজেস ফর্মে করছি, কয় ধরনের ওষুধ পাওয়া যায়? দুইটা ডোজেস ফর্মে পাওয়া যায়। একটা হলো ট্যাবলেট, সেটা কত এমজি? 500 এমজি। আর 250 এমজি কিন্তু পাওয়া যায় না, হয়তো বা যে কোনো মুহূর্তে আসতে পারে, সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, আর একটা হলো সিরাপ পাওয়া যায়। সিরাপটা কত এমজি? এটা 100 এমজি, প্রতি 5 মিলিলিটারে থাকে 100 এমজি। এই জিনিসটা একটু সিরাপের ডোজটা একটু আপনাদের বুঝে দিই। আচ্ছা, একটা অ্যাডাল্ট লোক বলতে কত কেজি বোঝায় জানেন এটা? অ্যাডাল্ট ডোজ যে দেব সেটা কি? অ্যাডাল্ট ডোজটা কত কেজি লোকের জন্য? একটা অ্যাডাল্টকে ধরা হয় হলো 70 কেজি। একটা আদর্শ অ্যাডাল্ট মানে নরমাল অ্যাডাল্ট ওয়েট হলো 70 কেজি। আমি পেন নিয়ে আসতেছি, পেন শেষ হয়ে গেছে।
নরমাল অ্যাডাল্ট ওয়েট 70 কেজি। এটা লেখা রাখেন, নরমাল অ্যাডাল্ট ওয়েট হলো 70 কেজি, অর্থাৎ একজন বয়স্ক লোকের স্বাভাবিক ওজন হলো 70 কেজি। এই অ্যাডাল্ট ডোজটা ধরা হয় কিন্তু 70 কেজি হিসেবে, কিন্তু দেখা যায় কারো ওজন হলো 150 কেজি, কারো 100 কেজি, কারো 90 কেজি, কারো এই ক্ষেত্রে কিন্তু ডোজটা কম বেশি হয় ওষুধের। তাহলে একজন বয়স্ক লোকের ওজন হলো এই 70 কেজি ওজন ধরে করা হয়েছে। এই যে 500 mg ট্যাবলেট কার জন্য করছে, এই 70 কেজি ওজন যার, তার ক্ষেত্রে 500 mg বুঝছে। এখন কারো ওজন যদি এর চেয়ে 1.5 গুণ হয়, তাকে কিন্তু ওষুধও 1.5 গুণ দেওয়া দরকার। হ্যাঁ ঠিক আছে, ধরেন 1.5 গুণের চেয়ে বেশি, তাহলে কত, 105 কেজির চেয়ে বেশি ওজন, তাকে এই 500 mg ট্যাবলেট দিয়ে হয় না, তার জন্য আরো অন্য একটা ট্যাবলেটের আর্ধেকটা 750 mg লাগে। যেমন সিপ্রোফ্লক্সাসিন এক সময় 500 mg ছিল, 750 mg ছিল না, পরে দেখা যাচ্ছে যে না, সব বডিতে 500 mg দিয়ে হয় না, 750 mg লাগে। তাহলে সিপ্রোফ্লক্সাসিন 750 mg কার জন্য, যাদের বডি ওয়েট বেশি, 105 কেজির চেয়ে বেশি বা 105 কেজি বা 100 কেজির উপরে, তাদের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন হলো 750 mg। আর যার ওজন 70 কেজি বা 70 কেজির কাছাকাছি, ধরেন 75 কেজি বা 65 কেজি তার বা 80 কেজি বা 60 কেজি, এই 70 কেজির কাছাকাছি হলে তখন আমরা দেব হলো 500 mg সিপ্রোফ্লক্সাসিন। আর যদি 100 এর উপরে যায় তখন হলো 750 mg। বোঝা গেছে? এই হলো ডোজ। আর 250 mg কার জন্য, তাহলে এর অর্ধেক ওজন যাদের 35 কেজি ওজন, তার ক্ষেত্রে হলো 250 mg। এই নিট্রোজক্সানাইডও একই অবস্থা। তাহলে নিট্রোজক্সানাইড যে লোকের ওজন হলো 70 কেজি, তার জন্য হলো 500 mg। তাহলে যার 35 কেজি ওজন, তাকে কি 500 mg দেব না? তাকে 500 mg দেব না। ওই ট্যাবলেট স্টোর করা আছে, ভেঙে অর্ধেকটা খাবে, অর্ধেকটা আবার অন্য সময় খাবে। ঠিক আছে, এটা 35 কেজি ওজনের জন্য লাগবে 250 mg। যদি সে ট্যাবলেট না খেতে পারে তাহলে সিরাপ দেবেন। এখন সিরাপ দেখেন তো কতটা, এক সিরাপে দেওয়া আছে, দেখেন কি দেওয়া আছে, সিরাপ 100 mg থাকে 5 মিলিলিটার। 5 মিলিলিটার মানে 1 চামচ, 1 চামচে 100 mg থাকে। তাহলে কয় চামচ দিতে হবে? 500 mg জন্য যদি একটা বয়স্ক লোক যে নিট্রোজক্সানাইড সে সিরাপ খাবে, সে ট্যাবলেট খাবে না, তাকে কয় চামচ দেবেন? 5 চামচ দিতে হবে একসাথে। তাহলে খরচের মাত্রা অনেক বেড়ে যায়। আর যদি 35 কেজি ওজন হয় তাহলে দেবেন অর্ধেক। অর্ধেকটা কত? অর্ধেকটা হলো আড়াই চামচ। গুড। যদি 35 এর অর্ধেক করেন, 35 এর অর্ধেক কত? 17, 17.5 কেজি ওজন যদি হয় যে বাচ্চা, তাকে কতটুকু দেবেন? 125 mg। তাহলে 125 mg জন্য কতটুকু লাগবে? 1 চামচ দিলে 100 mg, আর 25 mg জন্য আরো কয়টা চামচ দেব? না, সেখানে একটু বেশি দেব, 1 চামচ পর্যন্ত। বোঝা গেছে? এইভাবে ডোজগুলো, তাহলে ডোজটা আপনি সবসময় চিন্তা করবেন এই 70 কেজি ধরে, 70 কেজি ধরা হয় অ্যাডাল্টের একটা আদর্শ ডোজ বা আদর্শ ওয়েট। এই ওয়েটের জন্যই মেইনলি অ্যাডাল্ট ডোজটা করা হয়, যে 500 mg সিপ্রোফ্লক্সাসিন। আর তারপরে হলো ধরেন এজিথ্রোমাইসিন, একই অবস্থা, এজিথ্রোমাইসিন 500 mg কার জন্য? এই 70 কেজি বডি ওয়েট যার, তার জন্য হলো 500 mg। তাহলে 80 কেজি হলো 500 mg, 60 কেজি হলো, কিন্তু 100 কেজির উপরে যদি হয় আর সিপ্রোফ্লক্সাসিন এজিথ্রোমাইসিন, তখন 500 mg দেওয়া হবে না, তাকে 1.5টা ট্যাবলেট দেওয়া লাগবে। বুঝছেন? এটা হলো নরমালি তার বডি ওয়েট অনুযায়ী এটা পায়। এবার তাহলে চাইল্ড ডোজ কিভাবে নির্ণয় করবেন, এটাকে বোঝা গেছে? হ্যাঁ, এইভাবে এই যে অ্যাডাল্টের ডোজ করে আপনি এখান থেকে বের করে নেবেন যে 1 চামচে কতটুকু। অনেক সময় এভাবে লেখা থাকে না, লেখা থাকে যে 10, একে এরকম সিরাপ লেখা থাকে, সিরাপ ধরেন 100 mg পার 1 ml বা পার ml লেখা থাকে। এটা 5 ml লেখা থাকে, 1 ml, 1 ml 100 mg এভাবে থাকতে পারে। তখন দেখবেন যে 1 চামচে কত mg হবে? 1 চামচে থাকবে হলো 500 mg। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন কি লেখা আছে, 1 চামচে কতটুকু আছে, তাহলে আমি কয় চামচ, আমার দরকার কত mg, এই mg এর দিকে খেয়াল রাখবেন। এভাবে ডোজটা ক্যালকুলেশন করে বের করবেন চাইল্ডের ক্ষেত্রে। তাহলে নিট্রোজক্সানাইড একটা বাচ্চার ওজন
35 কেজি, একটা ধরেন চাইল্ডের ওজন 35 কেজি, তাকে কতটুকু দেব? 250 mg ট্যাবলেট দেবো। এখন ট্যাবলেট 250 mg নাই, তাহলে কি করব? এই সিরাপ দিলে 2.5 চামচ দিতে হবে, ঠিক আছে? এইভাবে 17.5 কেজি ওজন, তখন কি করব? ওই যে 1.5 চামচ দেবো, এইভাবে ক্যালকুলেশন করে নেবেন। ডোজ দেখেন, এইটা অ্যাডাল্টের ডোজ 1 ট্যাবলেট টুয়াইস ডেইলি 3 ডেজ, মানে একটা করে দিনে 2 বার। যে ওষুধ 2 বার খেতে হবে, তাহলে 12 ঘন্টা পর পর। সকাল 10টায় যদি খায় তাহলে রাত্রি 10টায়, সকাল 11টায় যদি খায় রাত্রি 11টায়, সকাল 9টায় যদি খায় রাত্রি 9টায়। এটা যে ওষুধ দিনে 2 বার খেতে হবে। এমন জন্য হয় না যে সকাল 9টায় খেলো আবার বিকাল 4টায় খেলো, ওই তো দিনে তো খাইলে আমি 2টা। এরকম হলে হবে কি, ওই যে সমস্ত রাতে ওষুধের কনসেন্ট্রেশনটা রাখতে, ওষুধের কনসেন্ট্রেশনটা কমে যাবে, তখন আর কিন্তু কাজ করবে না। বোঝা গেছে? আর ইতিমধ্যে যদি অ্যান্টিবায়োটিক হয় তাহলে তো ব্যাকটেরিয়া ভাইরাসগুলো চালাক হয়ে যাবে, ওটাকে বলা হয় ড্রাগ রেসিস্ট্যান্ট, আর ওই ড্রাগ দিয়ে তার কাজ হবে না। তাহলে যে ঔষধ দিনে 2 বার খেতে হয় সেটা হলো সকাল দিনের বেলায় যে টাইমে খাবে রাত্রি একই টাইমে, সকাল 10টায় খেলে রাত 10টায়, সকাল 6টায় খেলে সন্ধ্যা 6টায়, এইভাবে। আর যে ওষুধ 3 বার খাওয়া লাগে তাহলে 8 ঘন্টা পর পর 3 বার, মানে 3 বার যদি খাওয়া লাগে তাহলে 8 আর 3 বার ওইরকম ক্যালকুলেশন করে দেবেন। সকাল 6টায় দেবেন, দুপুর দিবেন 2টায়, আবার রাত্রে 10টায়। দেখেন এটা পুরো 8 ঘন্টা পর পর, সকাল 6টায় দুপুর 2টায়, এখানে 8 ঘন্টা 6 আছে 10 না 6 6 12, হ্যাঁ 2টায়, আবার রাত 10টায়, আবার সকাল 6টায়, এখানে 8 ঘন্টা পর পর হয়ে যাচ্ছে। যে ওষুধ দিনে 3টে খাওয়া লাগে তাকে দেবেন এই ডোজ, সকাল 6টায়, দুপুর বিকাল 2টায়, আর হলো রাত্রি 10টায়, এইভাবে শিডিউল করে দেবেন। আর যেটা 4 বার খাওয়া লাগে সেটা 6 ঘন্টা পর পর, সকাল 6টা থেকে শুরু করবে, সকাল 6টা, দুপুর 12টা, সন্ধ্যা 6টা, রাত্রি 12টা, এইভাবে ঘুরতে থাকবে 6 ঘন্টা পর পর। তা না হলে অন্য টাইমে খেলে মনে থাকবে না, ভুলে যাবে। শিডিউলটা করে দেবেন এইভাবে। তাহলে নিকটাজক্সানাইড করতেছি আমরা, নিকটাজক্সানাইডের ডোজটা এখানে দেওয়া আছে। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে 1 ট্যাবলেট টুয়াইস ডেইলি 3 দিন, এজ 4 থেকে 11 বছর, 10 ml টুয়াইস ডেইলি। এখন 10 ml টুয়াইস ডেইলি 3 ডেজ, এটার মানে কি? 4 থেকে 11 ইয়ার্স, 4 থেকে 11 বছর বয়স যদি হয়, তার জন্য 10 ml টুয়াইস ডেইলি, মানে প্রত্যেকটা 1 কেজি ওজনের জন্য 10 ml, এটা 3 দিন দিতে হবে, দিনে 2 বার করে দিতে হবে। টুয়াইস ডেইলি মানে দিনে 2 বার, হ্যাঁ। 10 ml পার কেজির জন্য, তাহলে 10 কেজি যদি ওজন হয় তাহলে 100 mg। বোঝা গেছে? ধরেন সরি 10 কেজি যদি ওজন হয়, একটা চাইল্ডের ওজন 10 কেজি, তাকে কতটুকু দেব? 10 × 10 সমান 100 mg দেব। 1 কেজির জন্য 10 mg, তাহলে 10 কেজির জন্য 10 × 10 100 mg। এটা বোঝেন না? এটা না বুঝলে ঐকিক নিয়মটা বোঝেন। 10, হ্যাঁ, 1 কেজির জন্য 1 কেজির জন্য ঔষধ লাগে সমান সমান 10 mg। অতএব 10 কেজি এর জন্য ঔষধ লাগে 10 × 10 mg সমান 100 mg। এখন 100 mg তাকে ওই বাচ্চাটাকে 100 mg খাওয়াবেন। 100 mg ঔষধ পাতে গেলে কয় চামচ লাগে? 1 চামচ লাগে, তাকে 1 চামচ খাওয়াবেন। বোঝা গেছে? এইভাবে 15 কেজি হলে সেটা বাইর করতে পারবেন, 20 কেজি হলে 2 চামচ লাগতেছে, এইভাবে ডোজটা বাইর করে দেবেন। এজ 1 থেকে 3 বছর, তার ক্ষেত্রে 5 মিলিলিটার টুয়াইস ডেইলি। 1 থেকে 3 বছর যে বাচ্চা, তার ক্ষেত্রে 5 মিলিলিটার টুয়াইস ডেইলি, মানে প্রত্যেকটা কেজি ওজনের জন্য 5 মিলিলিটার। তাহলে এর ক্ষেত্রে কিন্তু ডোজটা কমে আসে। দেখেন এটা হলো অ্যাকুরেট ডোজ, আর আমরা আগে যেটা শিখলাম এটা হলো এভারেজ ডোজ, যে এভারেজে কিভাবে দেব। এটা কি বোঝা গেছে? 5 মিলিলিটার টুয়াইস ডেইলি। কি বুঝলেন বলেন তো? মানে ওই বাচ্চাটাকে 1 থেকে 3 বছর যার বয়স, তাকে 1 কেজি ওজনের জন্য দিতে হবে 5 মিলিলিটার। বুঝছেন? 5 মিলিলিটার, হ্যাঁ। ও আচ্ছা, এটা তো এমজি দেওয়া নাই, এটা হলো মিলিলিটার। 10 মিলিলিটার মানে কি? সরি, আমি ভুল হয়ে গেছে। 10 মিলিলিটার মানে 2 চামচ, তাকে দিবেন 2 চামচ করে 2 বার। যে বাচ্চা 4 থেকে 11 বছর আর 1 থেকে 3 বছর, তার ক্ষেত্রে 1 চামচ করে দিনে 2 বার। এটা চামচই দেওয়া আছে, এটা এমজি দেওয়া নেই।
ঠিক আছে। আর এমজি আপনারা ওইভাবে নিতে পারেন, এটা এমজি, এটা চামচে দেওয়া আছে। 10 ml মানে 2 চামচ, তাহলে 2 চামচ করে 2 বার, আর এটা 1 চামচ করে 2 বার। যে বাচ্চার ওজন যে বাচ্চার বয়স 1 থেকে 3 বছর তার ক্ষেত্রে হলো 1 চামচ করে 2 বার, আর যে বাচ্চার ওজন 4 থেকে 11 তার ক্ষেত্রে হলো 10 ml মানে 2 চামচ করে 2 বার। এটা 3 দিনই দিতে হয়। এবার দেখেন সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট নাই এই নিটাজক্সানাইডের, এখন পর্যন্ত সাইড এফেক্ট পাওয়া যায় নাই। প্রেগন্যান্সি ক্যাটাগরি হলো বি ক্যাটাগরি, এটা বি ক্যাটাগরি। আচ্ছা, তারপরে ড্রাগ ইন্টারঅ্যাকশন, নো ড্রাগ ইন্টারঅ্যাকশন, এটা অন্য ড্রাগের সাথে কোনো ইন্টারঅ্যাকশন করে না, খালি সেফ। আর ডোজেস সাধারণ তাপমাত্রায় তাকে রাখতে হবে। এটা কোথায় রাখতে হয়? ফ্রিজে, ফ্রিজে না, এটা তাকে রাখতে হয়। এই কারণে নিটাজক্সানাইড। এখন আমি অল্প একটু সময় আছে, 2 মিনিট মনে হয়, যে জিনিসটা করব ডোজ প্রেগন্যান্সি ক্যাটাগরিটা একটু বুঝে দিই। প্রেগন্যান্সি ক্যাটাগরি, প্রেগন্যান্সি ক্যাটাগরি, এই প্রেগন্যান্সি ক্যাটাগরি হলো 4টা। প্রেগন্যান্সি ক্যাটাগরি এ, প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি, প্রেগন্যান্সি ক্যাটাগরি এক্স। এই 4টা হলো প্রেগন্যান্সি ক্যাটাগরি। এখন এই প্রেগন্যান্সি ক্যাটাগরি এই 4টার মধ্যে এইটা হলো এ, এটা প্রেগন্যান্সিতে দেওয়া যাবে। প্রেগন্যান্সিতে অসুবিধা কি? তার পেটে একটা বাচ্চা আছে, ওই বাচ্চা কিন্তু ও সব ওষুধ সহ্য করতে পারে না। হ্যাঁ, এই প্রেগন্যান্সি ক্যাটাগরি যদি এ লেখা থাকে তাহলে ওই ওষুধটা প্রেগন্যান্সি অবস্থায় দেওয়া যাবে। যদি বি লেখা থাকে তাহলে এটার চেয়ে একটি কম নিরাপদ, এটা যতটা নিরাপদ ততটা নিরাপদ নয়, একটু কম নিরাপদ। আচ্ছা, সি ক্যাটাগরি হলো মাঝামাঝি। ডি এক্স ক্যাটাগরি হলে সেই পেটের বাচ্চা হয় মারা যাবে, না হয় পঙ্গু হয়ে থাকবে। ডি ক্যাটাগরি হলে ওই বাচ্চার অঙ্গহানি ঘটবে, মারা যাবে না কিন্তু অঙ্গহানি ঘটবে। সি ক্যাটাগরি হলো মাঝামাঝি, এটা কিছুটা সেফ আবার কিছুটা মানে, তাহলে এই তিনটে যে এটা হলো ডেঞ্জারাস, এগুলো আমরা কখনো প্রয়োগ করব না দেখে। এই দুটার ক্ষেত্রে এটা হলো সেফ আর এটা হলো একটু কম সেফ, এই দুটো আমরা দিতে পারি, কিন্তু এই ঔষধ কখনোই প্রেগন্যান্সি অবস্থায় দেওয়া যাবে না। যদি কেউ দেয় সেটা হলো রেজিস্টার্ড ডাক্তার যারা আছে, যারা এমবিবিএস ডাক্তার, তারা এই সি ক্যাটাগরিতে দেবে কি না। অনেক সময় বাচ্চা মেরে মাকে উদ্ধার করা হয়, তখন তারা এটা চিন্তা ভাবনা করবে, ঠিক আছে, কিন্তু ওগুলোতে কখনোই যাবেন না। এই হলো প্রেগন্যান্সি ক্যাটাগরি। তাহলে প্রেগন্যান্সি ক্যাটাগরি কয়টি? 5টি। প্রেগন্যান্সি ক্যাটাগরি এ, প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি, প্রেগন্যান্সি ক্যাটাগরি এক্স। সবচেয়ে ঝুঁকিপূর্ণ কোনটা? এক্স। তার চেয়ে কম ঝুঁকিপূর্ণ ডি, আর সিটাও তার চেয়ে একটু কম ঝুঁকিপূর্ণ। আর সবচেয়ে নিরাপদ এ, তার চেয়ে একটু কম নিরাপদ হলো বি। ক্লিয়ার, বোঝা গেছে? এটা ওই ঔষধের কার্টুনের ভিতরে যে লিফলেটটা থাকে ওখানেই লেখা থাকে যে এই ওষুধটা প্রেগন্যান্সি ক্যাটাগরি এ না বি না সি না ডি, ঠিক আছে। এখন নিটাজক্সানাইডের ক্ষেত্রে প্রেগন্যান্সি ক্যাটাগরি কি? বি। তাহলে দেখেন এটা কি সবচেয়ে নিরাপদ? না, সবচেয়ে নিরাপদ না, এটা মোটামুটি নিরাপদ। তাহলে প্রেগন্যান্ট অবস্থায় একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। তাহলে নিটাজক্সানাইড সম্পর্কে একটু আইডিয়া হলো না? তাহলে এটা কিসের জন্য বলেন তো? হ্যাঁ, ডিসেন্ট্রি। কোন ডিসেন্ট্রি? অ্যামিবিক ডিসেন্ট্রি, যেটা যে ডিসেন্ট্রি গন্ধযুক্ত, যে ডিসেন্ট্রি আম আসে, মিউকাস আসে, সেই ডিসেন্ট্রির জন্য। তবে অনেক সময় দেখা যাচ্ছে আমও আসতেছে, রক্ত আসতেছে, তখন এই নিটাজক্সানাইড দেবেন, ঠিক আছে। এটা ডোজটা কত? অ্যাডাল্টের ডোজ 500 mg করে দিনে 2 বার। আর কয়দিন দিতে হবে? 3 দিন। আর তাদের ধরেন কত বছর? 4 থেকে 11 বছর যাদের বয়স, তাদের হলো 2 চামচ করে 2 বার 3 দিন দিতে হবে। আর যাদের আরো বয়স কম 1 থেকে 3 বছর, তাদের হলো 1 চামচ করে 5 মিলিলিটার মানে 1 চামচ করে দিনে 2 বার, টুয়াইস ডেইলি মানে দিনে 2 বার। এই গেল, ঠিক আছে। আল্লাহ হাফেজ। পরীক্ষা করছেন হলো এখন দেবেন না আরো পরে দেবেন? আপনারা শুরু করছেন কি মাসে? জানুয়ারি। আপনাদের শেষ হবে হলো জুন মাসে।
জানুয়ারিতে শুরু হলে জুন মাসে শেষ হবে। এই জুন মাসের মধ্যে একটা কোর্স হলো 3 মাস, সেটাকে তারপরে আপনারা একটা কোর্সের জন্য যে 3 ঘন্টা করে ক্লাস পান, কিন্তু আপনারা করতেছেন কয় ঘন্টা? 2 ঘন্টা করে। কাজে আরো করতে থাকেন, আগে পরীক্ষা দিলে ভালো করতে পারবেন না। জুন মাস পর্যন্ত, জুন মাসের মধ্যে আমরা শেষ করে দেব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।